তো আমরা গতদিন পড়েছিলাম যে টপিকটা সেটার নাম ছিল কাস্ট আয়রন। তো কাস্ট আয়রন সম্পর্কে আমরা গতদিন জেনেছি যে কাস্ট আয়রন কি এবং কাস্ট আয়রনের কম্পোজিশন বা ডিটেলস প্রপার্টিজ এগুলো আমরা দেখেছি। তো কেউ কি বলতে পারবা যে গতদিন আমরা যেটা পড়েছিলাম কাস্ট আয়রন সেটার কম্পোজিশন কি কি? কেউ একজন বলো, যে ক্লাসে ছিলা তো, সবাই তো ছিলা, আজকে যারা আছো তারা তো থাকার কথা। তো বলো দেখি, কার আইডিয়া আছে যে কাস্ট আয়রনটা আসলে কি বা কি কি দিয়ে কাস্ট আয়রন তৈরি করা হয়? কি কারোর আইডিয়া নেই? আচ্ছা আমি দেখি, হুমায়রা আদিবা, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা অন্তু সাহা, অন্তু সাহা কি শুনতে পাচ্ছ? সে ক্লাস অন করে দিয়ে কোথায় যায়? Sir, cast iron is a group of carbon and iron alloys. আচ্ছা কার্বন আর কার্বন আর আয়রনের আয়রন অ্যালয়েস এলাই। আচ্ছা আমি যেটা বলতেছি যে 2% পর্যন্ত কম্পোজিশনটা কি, কত থাকে, পার্সেন্ট কি থাকে? 2% পর্যন্ত এটা থাকে। আর যেটা কমার্শিয়াল কাস্ট আয়রনটা একটু কমপ্লেক্স হয়। আর কার্বনের রেঞ্জটা 1.8 to 4% পর্যন্ত হয়। সিলিকনের ক্ষেত্রে 1 to 3% হয়। আর আচ্ছা আয়রন ঠিক আছে, সর্বদা নিচ কার্বনের সাথে ওকে যুক্ত বুঝতে হয়। পারছি। আর আরেকটা বিষয় হলো যে তুমি আমার কোনো ইমেল বোধহয় পড়ো নাই, তাই না? কারণ তোমার নামের যে ফরম্যাটিং আমি বলে দিয়েছিলাম যে আসার আগে তোমাদের রোল নাম্বারটা নামটা কিভাবে লিখে আসতে হবে সেটা নাই, তোমার নামে আমি দেখতেছি না। এটা ঠিক করে আসবা নেক্সট ক্লাস থেকে। ওকে আমি স্যার। পারমিশন দিয়ে দিই, এখনই পারমিশন দিয়ে দিই, তোমরা ঠিক করে ফেলো। প্রথমে আইডি, তারপরে স্পেস, তারপরে নাম, কোনো ব্র্যাকেট থাকবে না, কোনো অন্য হ্যাশ থাকবে না, কিচ্ছু না, জাস্ট সিম্পলি আইডি স্পেস তোমার ফুল নাম। ওকে, তো যেটা বললো যে 2%-এর বেশি কার্বন থাকলে, আমরা যদি আয়রনের ভিতরে 2%-এর বেশি কার্বন ইমপ্লিমেন্ট করি, কম্বাইন করি, তাহলে যে অ্যালয়টা আমরা পাবো সেটাকে আমরা বলবো কাস্ট আয়রন। ওইখানে আরেকটা কথা লেখা ছিল যে 2%-এর নিচে যদি কার্বন অ্যামাউন্ট থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? স্টিল। স্টিল। ঠিক আছে। তো তোমার স্টিলটা কেন আমরা পরে পড়তেছি বা আমি কেন পরে পড়াচ্ছি, কারণ হলো যে কাস্ট আয়রন সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া হলো যে কার্বন কিভাবে মিক্সচার করলে আমরা আয়রনের প্রপার্টি চেঞ্জ করে কাস্ট আয়রন তৈরি করতে পারি। দ্য থিং ইজ, মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটেরিয়াল ইন ইঞ্জিনিয়ারিং ইজ স্টিল। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যত জায়গায় যত অ্যাপ্লিকেশন দেখবা, দেখবা যে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ভার্সেটাইল অ্যাপ্লিকেশন আছে যেটার, সেটা হলো স্টিলের। সো যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্টিলের গুরুত্ব আসলে অপরিসীম। স্টিলটা আমাদের কাছে খুব বেশি মাত্রায় জরুরি বা গুরুত্বপূর্ণ, যেটাই বলো। তো এখানে আমরা যেটা বলেছি সেটা হলো যে স্টিল ইজ বেসিক্যালি অ্যান অ্যালয় অফ আয়রন এবং কার্বন। কাস্ট আয়রনের মতো স্টিলও আয়রন এবং কার্বনের অ্যালয়, which in which the carbon content can be less than 1.7%. এখন বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের কথা লেখা আছে, যেমন কোন বইতে লেখা আছে যে 2%-এর বেশি কম হইতে হবে, কোন বইতে লেখা আছে 1.7%, বাট থিং ইজ ইটস অল সেম, রাইট? এবং 1.7 হোক, 1.8 হোক, 2% হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট 2%-এর বেশি হইতে পারবে না। ঠিক আছে, 2%-এর বেশি হলে এটা কাস্ট আয়রন হয়ে যাবে। সো 1.8 অথবা 2%-এর নিচে কার্বন কন্টেন্ট থাকলেই আমরা সেটাকে স্টিল বলতে পারবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো।
স্যার কাস্ট আয়রনের ক্ষেত্রে স্যার কার্বনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কি স্যার ওইটা ভালো, নাকি স্যার কার্বনের পরিমাণ মানে 2% এর কাছাকাছি এখানে বা আসলে 2%? ভালো মন্দের বিষয় না, বিষয়টা হলো তোমার কি প্রপার্টি লাগবে তার উপরে ডিপেন্ড করে। ঠিক জি আছে, স্যার। তুমি কোনো কিছুকে ভালো বলবা মন্দ বলবা, এটা এটা তো মানে স্যার আমরা যদি কোনো প্রপার্টিতে দেখি স্যার, এখানে একটা প্রপার্টিতে স্যার আছে 3% কার্বন আর একটা প্রপার্টিতে আছে 4% কার্বন, স্যার নাহলে কোন কাস্টার কাস্টার আয়রনটাকে আমরা স্যার ভালো বলবো? স্যার আমার প্রশ্নটা আর কি এটা। আচ্ছা, আমার বলো যে আগে ভালো জিনিসটা কি। মানে স্যার মানে কার্যকারী এটা বলতেছে স্যার, মানে এখন সেইটাই বলতেছি যে আমরা। হুম, কার্যকর। হুম। আচ্ছা আমারে বলো, তুমি কোন টেলিভিশনের বডি স্টিল দিয়ে তৈরি করা দেখছো? জি স্যার। স্টিল দিয়ে তৈরি করা টেলিভিশনের বডি দেখছো? না স্যার, না স্যার, প্লাস্টিক থাকে স্যার। কেন থাকে? আমি স্টিল, স্টিল তো আরো ভালো ম্যাটেরিয়ালটা। স্যার ওইটা তো স্যার না হলে স্যার বিদ্যুৎ পরিবহন করবে। এক্স্যাক্টলি, তাহলে সেখানে কি স্টিলটা ভালো হলো? না স্যার। ভালো হলো না, তাই না? তো ভালো মন্দের বিষয় তো আমরা ইঞ্জিনিয়ারিং ওইভাবে হিসাব করি না। আমরা দেখি আমার হুম, কোন হুম। বৈশিষ্ট্যটা লাগবে। এখন টেলিভিশনের বডি যদি তুমি স্টিল দিয়ে তৈরি করো তাহলে তো প্রবলেম। সেখানে জি তো স্যার। স্টিল, তোমার ভালো স্টিল তো অবভিয়াসলি প্লাস্টিক থেকে বেটার ম্যাটেরিয়াল, তাই না? তুমি যদি হিসাব করো, হার্ডনেস বেশি, লনজিভিটি বেশি, অনেক দিন থাকে, তাই না? তারপরে স্টেনলেস স্টিলের মরিচা পড়ে না। দ্যাটস আ ফার বেটার চয়েস দ্যান প্লাস্টিক, বাট ইউজুয়ালি প্লাস্টিক ছাড়া তুমি কোনো মেটেরিয়াল ওইখানে কোনোদিন স্টিল দেখবা না। তো জি এটা স্যার। হলো তোমার অ্যাপ্লিকেশন করবা যেখানে, সেখানে তোমার লাগবেটা কি তার উপর ডিপেন্ড করবে তোমার কার্বনের অ্যামাউন্ট। ঠিক আছে, এখন তুমি ধরো যেটা এখানে বলতাম যেটা, সেটা হলো যে তোমার বিভিন্ন বিল্ডিং এর দেখবা যে কাঠামোটা তৈরি হয়, অনেক সময় স্ট্রাকচার তৈরি হয় হলো স্টিল দিয়ে। ঠিক আছে, এখন তুমি বলতেই পারো যে স্টিলের থেকে তো কাস্ট আয়রনের স্ট্রেংথ বেশি, তাহলে মানে কাস্ট আয়রন তো ভালো, তাহলে স্টিল থেকে তো আমরা কাস্ট আয়রন ইউজ করি না কেন? দেয়ার ইজ এ প্রবলেম। প্রবলেমটা হলো যে কাস্ট আয়রন অ্যাকচুয়ালি ব্রিটল ম্যাটেরিয়াল, ডাক্টিলিটি স্টিলের মতো এতটা ভালো না, সো দ্যাট উইল ফেইল। স্ট্রেংথ বেশি ঠিক আছে, কিন্তু ও লোডের আন্ডারে পড়লে ইট উইল ফেইল। এখানে ভালো মন্দের বিষয় না, বিষয়টা হলো আমার কত পার্সেন্ট কার্বন অ্যাপ্লিকেবল পার্টিকুলার কেসে, সেইটা হলো আমার দেখার বিষয়। জি স্যার। ওকে, আমরা সেগুলো আসবো আস্তে আস্তে দেখবো। তো এখানে এরপরে যে অংশটা আছে সেটা হলো যে আমরা স্টিলকে সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হলো প্লেন কার্বন স্টিল আর একটা হলো অ্যালয় স্টিল। ঠিক আছে, স্টিল নিজেও অ্যালয়, কিন্তু তারও আমরা অ্যালয় তৈরি করতে পারি, সেটা হলো অ্যালয় স্টিল, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তো প্লেন কার্বন স্টিলটা কি? তো প্লেন কার্বন স্টিল বলতে আমরা সেই স্টিলকে বোঝাচ্ছি যে স্টিলের অ্যাকচুয়ালি পার্সেন্টেজ, অ্যালয়িং এলিমেন্টের পার্সেন্টেজ থাকে 0.5 থেকে 1% কার্বন। ঠিক আছে, আর সিলিকন বা ম্যাঙ্গানিজ থাকতে পারে। সিলিকন সাধারণত 0.5% থাকে আর ম্যাঙ্গানিজ থাকে 1%। এবং আম, এগুলোকে আমরা বিভিন্ন নাম দিয়ে বা ডেজিগনেট করি বিভিন্ন সাইন দিয়ে, যেমন C01, C14, C15, C70, ঠিক আছে, অ্যান্ড সো অন। এবং এই যে C01, C14, C45, C70 এগুলো আমরা বলতেছি, এগুলো অ্যাকচুয়ালি হলো তোমার কার্বনের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে নামকরণটা করা হয়েছে। যেমন C70 যেটা, সেটার ভিতরে 0.07% কার্বন আছে, সরি 0.7% কার্বন আছে। বুঝা গেল? তোমার এখানে যেটা দেখানো হয়েছে, যেমন C45 এর নামকরণ করা হয়েছে এই কারণে যে এর ভিতরে 4.5%, 0.45% কার্বন আছে। ঠিক আছে, এই যে 14 নামকরণ করা হয়েছে কারণ এর মধ্যে 0.14% কার্বন আছে। তো এই কার্বনের থাকার উপর ডিপেন্ড করে এই নামগুলো আসলে করা হয় প্লেন কার্বন স্টিল। অর্থাৎ কারণ স্টিলের উপর যদি লেখা থাকে C70, তো তুমি ধরে নেবা যে এর মধ্যে 0.7% কার্বন আছে। ঠিক আছে, ওকে। সো এই যে যে বিভিন্ন ধরনের কার্বনের অ্যামাউন্ট, দ্য প্রবলেম ইজ যে কার্বনের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে এগুলোর আসলে প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, প্রপার্টি এতটাই চেঞ্জ হয় যে এগুলোর আবার আলাদা শ্রেণী বিভাগ করা হয়। যেমন আমরা যেটাকে বলি ডেড মাইল্ড স্টিল, ডেড মাইল্ড স্টিলে সাধারণত 0.15% পর্যন্ত কার্বন থাকতে পারে, মানে আপ টু ম্যাক্সিমাম 0.15% পর্যন্ত কার্বন থাকে। এরপরে আছে লো স্টিল, লো কার্বন স্টিল অথবা মাইল্ড স্টিল যেটাকে বলে। সবচেয়ে বাজারে যে যদি তুমি স্টিল খুঁজো তাহলে তুমি বেসিক্যালি এইটাই পাবা, মাইল্ড স্টিল। ঠিক আছে, সো মাইল্ড স্টিলটা তোমার থাকে যেটা, সেটা হলো 0.15 থেকে 0.46% পর্যন্ত কার্বন থাকতে পারে ম্যাক্সিমাম।
আর এরপরে যেটা আছে সেটা হলো মিডিয়াম কার্বন স্টিল। সো মিডিয়াম কার্বন স্টিলে সাধারণত কার্বন থাকে 0.45 থেকে 0.8% পর্যন্ত। ক্ষেত্র বিশেষে 1%ও থাকতে পারে, বাট আমরা বইয়ে যে শ্রেণী বিভাগটা করছে সেটাই পড়বো, 0.45 টু 0.8%। এরপরে যে হাই কার্বন স্টিল, সাধারণত যদি 1%-এর অ্যাপ্রক্সিমেট 1% কার্বন থাকে বা এর যদি বেশি থাকে তাহলে আমরা সেই কার্বন স্টিলটাকে বলবো হাই কার্বন স্টিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে 4 ধরনের কার্বন স্টিল আমাদের আছে হাতের নাগালে, এগুলোর প্রত্যেকের অ্যাপ্লিকেশন ডিফারেন্ট এবং প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি আছে। সবই স্টিল, বাট সবগুলোর ডিফারেন্ট প্রপার্টি আছে। যে কোনো স্ট্যান্ডার্ড হ্যান্ডবুক যদি তুমি নাও, যেমন ধরো আমেরিকান সোসাইটি ফর ইঞ্জিনিয়ার্স এএসি, তারা একটা হ্যান্ডবুক তৈরি করে। তারপরে বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন ব্রিটিশ ইউনিট অর্গানাইজেশন যারা আছে তারা একটা হ্যান্ডবুক তৈরি করছে, তারা বিভিন্ন স্টিলের প্রপার্টি গুলো লিখে দেয়। তোমাদের আমি যে বইটা সাজেস্ট করছি অ্যাভনারের যে বইটা, ম্যাটেরিয়ালের, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের, ওই বইয়ের ভিতরে দেখবা যে বিভিন্ন ধরনের স্টিলের বিভিন্ন ধরনের প্রপার্টি লেখা আছে, যে এই স্টিলের কি প্রপার্টি, ওই স্টিলের কি প্রপার্টি, সেটা আমরা দেখবো, আমি পরে দেখবো। আমরা আগে জাস্ট বেসিক স্টিলের সাথে পরিচিত হয়নি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো অ্যালয় স্টিল। ওকে, তো অ্যালয় স্টিলটা কি? প্রথম কথা হলো যে স্টিল নিজে একটা অ্যালয়, তাই না? স্টিল হলো আয়রন এবং কার্বনের একটা অ্যালয়। এখন যদি আমাদের এমন পার্টিকুলার বৈশিষ্ট্য দরকার হয় যে আমরা যেখানে এমন একটা স্টিলই আমরা ইউজ করতে হবে, আমাদের প্রপার্টি এমন যে আমাদের ডিজায়ার্ড প্রপার্টি এমন যে স্টিল ইউজ করতে হবে, বাট স্টিলের সামথিং ইজ মিসিং, তাই না? আমাদের যে ডিজায়ার্ড যে প্রপার্টি তার থেকে কিছু একটা মিসিং আছে। যেমন হার্ডনেস হইতে পারে, যে এই স্টিলের হার্ডনেস আসলে অতটা বেশি না, বাট আমাদের স্টিল ইউজ করতে হবে কিন্তু তার হার্ডনেসটা বাড়াইতে হবে। কাস্ট আয়রন ইউজ করতে পারবো না, কারণ কাস্ট আয়রন ক্যান বি ব্রিটল, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অ্যালয় স্টিলের সাথে অন্যান্য অ্যালয়িং ম্যাটেরিয়াল মিশায়ে তার প্রপার্টিটা চেঞ্জ করতে পারি। যেমন ধরো ওয়্যার রেজিস্ট্যান্স বাড়াইতে পারি, তারপরে করোশন রেজিস্ট্যান্স বাড়াইতে পারি, ইলেকট্রিক অথবা ম্যাগনেটিক প্রপার্টি চেঞ্জ করতে পারি। দেখা গেলো যে ইলেকট্রিসিটি আরো বেশি পরিবহন করতে পারলো, বা তাদেরকে সহজে ম্যাগনেটে পরিণত করা গেল। এই ধরনের প্রপার্টির জন্য আমরা অন্যান্য ম্যাটেরিয়াল মিশাই সাধারণত। তো চিফ যে প্রধান যে অ্যালয়িং এলিমেন্টটা সাধারণত অ্যালয় স্টিলে আমরা ব্যবহার করি সেটা হলো নিকেল। ঠিক আছে, নিকেল যেটা করে সেটা হলো যে তোমার স্টিলের এক্সিস্টিং যে স্ট্রেংথ আছে সেটাকে বাড়ায় এবং টাফনেস বাড়ায়। সো শুধু হার্ডনেস এবং টাফনেসই বাড়ায় না, সাথে আবার সাইড মানে বাই প্রোডাক্ট হিসেবে টেনসাইল স্ট্রেংথটা বেড়ে যায়। ঠিক আছে, আবার তুমি টেনসাইল স্ট্রেংথ যদি আমাদের আরো বেশি দরকার হয় তো আমরা তোমার নিকেলের সাথে ভ্যানাডিয়াম বা ক্রোমিয়াম এই টাইপের ম্যাটেরিয়ালও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আবার যদি আমাদের হার্ডনেস আরো এলিভেটেড দরকার, এমন যদি হয় যে আমাদের হার্ডনেসের সাথে এটা হাই টেম্পারেচার সাস্টেন করতে হবে, তাই না? যে শুধুমাত্র হার্ডনেস বাড়ালো না, আমাদের এটা যাতে হাই টেম্পারেচারেও হার্ডনেসটা সাস্টেন করতে পারে, সেরকম একটা প্রপার্টি দরকার হলো। কারণ ইউজুয়ালি যে কোনো মেটালকে তুমি যদি হাই টেম্পারেচারে নিয়ে যাও তো তার হার্ডনেস আসলে কমে যাবে, তাই না? এটা আসলে প্লাস্টিক ডিফর্মেশনের আন্ডারে পড়ে যাবে, তখন আর কি তোমার হার্ডনেসটা আস্তে আস্তে কমে যাবে। সো সেই হার্ডনেসটার সাথে যদি আমরা টেম্পারেচারের স্টেবিলিটি চাই তাহলে আমরা সাধারণত টাংস্টেন নামে এক ধরনের ধাতু আছে, যেটা সেই টাংস্টেনটা একটা পার্টিকুলার অ্যামাউন্টে মিক্সচার করি। আবার যদি কোনো স্টিলকে আমরা হট রোলিং এবং হিট ট্রিট কন্ডিশনের ভিতরে নিয়ে যাইতে চাই, আমরা যদি কোনো স্টিলকে হিট ট্রিটমেন্ট দিতে চাই, তাহলে দেখা গেলো যে হিট ট্রিটের সময় যেটা হয় সেটা হলো এদের যে মাইক্রোস্ট্রাকচারাল গ্রেন সাইজ আছে এগুলো আসলে হিউজলি ইম্প্যাক্টেড হয়। ঠিক আছে, সেইটা যাতে না হয় সেজন্য আমরা এর ভিতরে আগে থেকেই কি বলে মলিবডেনাম বা কোবাল্ট এই ধরনের ধাতু আমরা মিক্সচার করতে পারি। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাঙ্গানিজও ইউজ করা হয়। সো ম্যাঙ্গানিজ, কোবাল্ট এবং মলিবডেনাম এই ধরনের যেসব ধাতু আছে সেই ধাতুগুলো আমরা অ্যাকচুয়ালি ওর সাথে মিক্সচার করতে পারি। এখন অ্যালয়িং এলিমেন্ট গুলো এদের যে কম্পোনেন্ট আছে তার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। ঠিক আছে, যেমন ধরো এখানে কয়েকটা নাম দেওয়া আছে, 35 নিকেল, 35 Ni1 Cr60. So what this means is এর মধ্যে 0.35% কার্বন আছে, নিকেল আছে 0.01% আর ক্রোমিয়াম আছে 0.6%। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? নামকরণটা কিভাবে হয়েছে বোঝা জি গেছে? স্যার। জি স্যার। ওকে,
আচ্ছা, তারপরে আরো কিছু নামকরণ করা আছে, যেমন 40 সিআর মলিবডেনাম 28। তো আমাকে কেউ একজন বলো যে এটার মানে তাহলে কি দাঁড়ায়? স্যার 4% কার্বন, ক্রোমিয়াম 1%, মলিবডেনাম 2.28%। 28% হয় নাই? আরেকজন বলো তো। স্যার না, ক্রোমিয়ামটা কি স্যার 1% নাকি 2%। 0.1%? হ্যাঁ, বুঝতে পারি নাই, বলো। স্যার ক্রোমিয়ামটা কি স্যার 1% নাকি 0.1%? প্রথম কথা হলো যে অ্যামাউন্টটা থাকবে তারে 100 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। জি স্যার, তাহলে তো 0.1 আসে। ঠিক আছে, যেমন 40 আছে, 40 এর 100 দিয়ে ভাগ দাও, তাইলে কত আসে? 0.4 আসে, তাই না? জি স্যার। তো 0.4% কার্বন। এরপরে যেটা আছে, কার্বনের সাধারণত আগে সি লেখা থাকে না, যেহেতু কার্বন হলো অবভিয়াস ম্যাটেরিয়াল। এরপরে আছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম আছে 1 এর 100 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে? 0.01, 0.01। তাই না? জি স্যার। মলিবডেনাম আছে 28 লেখা আছে, তার মানে 100 দিয়ে ভাগ দাও, 0.28% মলিবডেনাম আছে। স্যার ওইটা বলছিলাম তো 0.28%। যাই হোক, এনিওয়ে, তো এই হলো তোমার নামকরণের সিস্টেম। ঠিক আছে, ওকে। এখন এই নামকরণ গুলো তো আসলে এক এক দেশে এক এক রকম ভাবে করবে। তুমি ইচ্ছে করলে তুমি এখানে কার্বন না লিখে বা এটা তো 100 দিয়ে ভাগ দিচ্ছি, তুমি কি বললা? তুমি বললে তো সরাসরি পার্সেন্টেজ লিখবো, যেমন 0.35 এনআই, 0.001 সিআর, 0.6 লিখে ফেললা, তাই না? তখন কি হবে, যে তুমি যেটা লিখছো সেটা অন্য দেশের মানুষ বুঝতে পারবে না, যেহেতু ইঞ্জিনিয়ারিং হলো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, তাই না? তুমি যেটা লিখতেছো, তুমি যেটা পড়তেছো, সেটা আর এক দেশের আর এক মানুষও বা আর এক দেশের আর এক ইঞ্জিনিয়ারেরও বুঝতে হবে। সেজন্য যেটা করা হয় সাধারণত স্ট্যান্ডার্ডাইজ করা হয়, সিস্টেম গুলোকে এক ধরনের স্ট্যান্ডার্ডের আন্ডারে নিয়ে আসা হয়। তো এখন সেই স্ট্যান্ডার্ডটা কে তৈরি করবে? ইউজুয়ালি যেটা করে যে আমেরিকান যেসব সংস্থা আছে বা ব্রিটিশ যেসব সংস্থা আছে বা উন্নত দেশে যারা আর কি এই স্ট্যান্ডার্ড গুলো নিয়ে কাজ করে, তারাই এই স্ট্যান্ডার্ড গুলো সেট করে দেয়। তো স্টিলের ক্ষেত্রে বা যে কোনো ম্যাটেরিয়ালের গ্রেডিং এর ক্ষেত্রে সাধারণত আমরা আমেরিকান সিস্টেমটা বেশি ইউজ করি। আর স্টিলেরটা আসলে দুইটা এন্টিটি আছে যারা আমেরিকাতে এদের স্পেসিফিকেশন ঠিক করে দেয়। একটা হলো সোসাইটি অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স, আর একটা হলো আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ। সো এই দুইটা অর্গানাইজেশন আছে যারা অ্যাকচুয়ালি তোমার এর নামকরণ এদের নামকরণ গুলো করে থাকে। ঠিক আছে, ওকে। তো দেখো, এখানে আমরা নামকরণের একটা এক্সাম্পল দেখি। যেমন নামকরণের ক্ষেত্রে আমরা কিছু ফর্মুলেশন মেনে চলি, যেমন ধরো চিফ অ্যালোয়িং ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে আমরা নামকরণ করি। এখন চিফ অ্যালোয়িং ম্যাটেরিয়াল গুলো তো আসলে যে কোনটার ভিতরে কোনটা ইউজ করছি সেটা তো আসলে আমরা নামের ভিতরে লিখতে পারবো না, তো সেগুলোকে আমরা একটা ডিজিট দিয়ে ডিনোট করি। যেমন এখানে আছে কি 1 2 3 4 5 7, 1 2 3 4 7। এই যদি কোনো নামের ভিতরে 1 থাকে প্রথমেই, তাহলে বুঝতে হবে সেটা কার্বন, প্রধান অ্যালোয়িং এলিমেন্ট। অন্যান্য ম্যাটেরিয়ালও আছে, বাট মেইনলি কার্বন ইউজ করা হয়। যদি 2 থাকে তাহলে বুঝতে হবে যে এর ভিতরে নিকেল ইউজ করা হয়েছে। যদি 3 থাকে তাহলে বুঝতে হবে যে ক্রোমিয়াম ইউজ করা হয়েছে। নিকেলও হইতে পারে, বাট নিকেল যদি 2 থাকে তাহলে বুঝতে হবে যে নিকেল আছে। যদি 2 না থাকে তাহলে ইউজুয়ালি আমরা ধরে নিই যে এটা 2 না, এটা 3 নাম্বারই আছে, ক্রোমিয়াম আছে। বাট কিছু কিছু ক্ষেত্র বিশেষে এটা ইন্টারচেঞ্জেবল। ঠিক আছে, কারণ দেখা গেছে যে বিভিন্ন স্ট্যান্ডার্ডের মানুষজন তারা অনেক সময় 2 ইউজ করছে কিন্তু তারা অ্যাকচুয়ালি ইউজ করছে ক্রোমিয়াম। সো আমরা এখানে নিকেল স্ল্যাশ ক্রোমিয়াম দুটাই পড়তেছি। 4 যদি থাকে তাহলে মলিবডেনাম, আর যদি 7 থাকে তাহলে টাংস্টেন। তো এখানে একটা নামকরণ আমরা দেখি, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে SAE 71360। ঠিক আছে, তাহলে এখানে আছে কি, প্রথমে আছে 7। তো 7 মানে হলো এখানে মেইন অ্যালয়িং এলিমেন্ট হলো টাংস্টেন। ঠিক আছে, এখন টাংস্টেন কতটুকু আছে সেটা হলো আমার বিষয়। তো টাংস্টেন 7 এর পর 13, এই 13টা হলো তোমার এর পার্সেন্টেজটা কত। এর ভিতরে আছে 0.13%, কারণ এখানে একটা পয়েন্ট হবে, এখানে মিস হয়ে গেছে। ঠিক আছে, 0.13 হবে আর কি। সো এর ভিতরে টাংস্টেন আছে 0.13%।
না সরি, এটা ঠিক আছে, এটা হলো 13%, মেন অ্যালোয়িং এলিমেন্ট তো, এটা হবে 13%। তার মানে এর মধ্যে টাংস্টেন আছে তোমার 13%, আর কার্বন আছে 60 মানে 0.6%। ঠিক আছে, তার মানে 713 এই প্রথম যে অংশটা এটা কমপ্লিটলি হলো টাংস্টেনের জন্য বা মেইন অ্যালোয়িং এলিমেন্টের জন্য। আর পরের 2 ডিজিট যেটা, সেটা 100 দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হলো স্টিলের পরিমাণ কতটুকু আছে সেটা। এরপরে তোমার ব্রিটিশরা আবার একটা সিস্টেম বের করছে। ঠিক আছে, ব্রিটিশ সিস্টেম গুলো সাধারণত ইন্টারন্যাশনালি আমরা ইউজ করি না, বিশেষ করে আমাদের দেশে বা এশিয়াতে ব্রিটিশ সিস্টেমটা ইউজ করা হয় না আর কি, স্টিলের ক্ষেত্রে বা মেটালের ক্ষেত্রে, বা বইতেও দেখবা যে আসলে এটা নাই, কারণ ইটস এ ভেরি কমপ্লিকেটেড সিস্টেম। এবং এদের ফর্মুলেশনটা শুরু হয় ইএন দিয়ে। ঠিক আছে, যেমন EN1, EN2, EN3, 15, 16, 20 এরকমের এদের সাধারণত ফর্মুলেশন গুলো করা হয়। তো যেমন এগুলোর আবার ইকুইভ্যালেন্ট করতে পারি আমরা, এসএই এর সাথে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি। যেমন ধরো আমরা যেটা EN4 নামে পরিচিত ব্রিটিশ, সেটা হলো আমাদের কার্বন 25 বা 0.25% কার্বন স্টিল। ঠিক আছে, দেখো তোমার এই EN4 দিয়ে কিন্তু তুমি নামের থেকে এর কিছু যাচাই করতে পারবে না, কিন্তু আমেরিকান সিস্টেমে আমরা নাম দেখেই বুঝতে পারবো যে এর মাঝে কার্বনের পরিমাণটা আসলে কত, তাই না? সো এই জন্য আমেরিকান সিস্টেমটা আসলে বেশি চলে বা বেশি পপুলার আর কি। তারপরে আছে EN6টা আবার ইকুইভ্যালেন্ট হলো C30 স্টিলের মতো সাথে আর কি, তাই না? তার মানে হলো C30 বলতে আমরা বোঝাচ্ছি যে এর মধ্যে কার্বনের পরিমাণ আছে 0.3%, রাইট? সো দিস ইজ ভেরি ইজি টু রিমেম্বার। আচ্ছা, তো এইখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করতে পারো। স্যার লাস্ট দ্বিতীয় পেজে সমীকরণটা স্যার আরেকবার বুঝে বলা যায়। ওইটা একটু যদি বুঝাইতেন। কোনটা? SAE 71360। এইটা তো সিম্পল ব্যাপার। এসএই হলো, এসএই মানে এখানে বলা আছে সোসাইটি অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তার মানে তাদের স্ট্যান্ডার্ড, সোসাইটি অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। এরপর আছে 7 মানে হলো মেইন অ্যালয়িং এলিমেন্ট আছে, 7 রেফার্স টু টাংস্টেন। 7 থাকা মানে হলো এর ভিতরে মেইন অ্যালয়িং এলিমেন্ট যেটা, সেটা হলো টাংস্টেন। মানে আয়রনের পরে সবচেয়ে বেশি মাত্রায় যেটা আছে সেটা হলো টাংস্টেন। সেটা কতটুকু আছে? সেটা আছে 13%। এই যে পরে 13 লেখা আছে যেটা, সেটা হলো 13%। তার মানে পার্সেন্টেজ অফ মেইন অ্যালয়িং এলিমেন্ট ম্যাটেরিয়াল টাংস্টেন ইজ 13%। আর 60 মানে হলো স্যার অ্যালয়িং 13 স্টিল দিয়ে কি আছে। বোঝায়? বুঝে নেই? স্যার 13 দিয়ে কি বোঝায়? আচ্ছা, এই লাইনটা তুমি পড়ো, এই লাইনটা তুমি পড়ে দেখো এখানে কি স্যার বলা আছে। হ্যাঁ বলো। আচ্ছা, স্যার আপনি বলছেন না যে তা সেটা কি 100 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এখানে 13ই কেন হলো স্যার? কার্বনেটটা শুধুমাত্র 100 দিয়ে ভাগ করতে হবে, সেটা হলো এখানে না, সেটা আচ্ছা হলো আচ্ছা এই ক্ষেত্রে। এই যে এই নামকরণের ক্ষেত্রে, অ্যালয় স্টিলের এই ধরনের নামকরণের ক্ষেত্রে। ঠিক জি আছে, স্যার, বুঝতে পারছি। এই ধরনের নামকরণের ক্ষেত্রে 100, এবং কার্বনের অ্যামাউন্ট যদি 2 ডিজিটের থাকে ওটা 100 সবসময় ভাগ করে নিতে হবে। শুধুমাত্র মেইন অ্যালয়িং এলিমেন্ট যেটা, সেটাকে 100 ভাগ করার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি 100 ভাগ করার কথা বলতেছি আমি তোমাদের মনে রাখার জন্য, দ্যাট ইজ নট এ সিস্টেম। ঠিক আছে, তোমার এটা ইজিলি এখান থেকে বের করা যায়, বাট দ্যাট ইজ নট এ সিস্টেম। ক্রোমিয়াম 60 থাকলে তোমাকে বুঝতে হবে ক্রোমিয়াম 60 না, যদি এর এখানে যদি ক্রোমিয়াম 6ও থাকতো তাহলে তোমার বুঝতে হবে যে এটা 0.06% ক্রোমিয়াম আছে, 0.6% ক্রোমিয়াম আছে। ঠিক আছে, সো এইটাই হলো তোমাদের জাস্ট বোঝার সুবিধার জন্য, জানার সুবিধার জন্য। এটা নট এ মানে এটা কোনো অ্যাপ্রুভড সিস্টেম না, এটা জাস্ট একটা ট্রিক। ঠিক আছে, সো কার্বনের অ্যামাউন্ট স্যার সবসময় 100। হ্যাঁ বল। ব্রিটিশ সিস্টেমটা আরেকবার স্যার একটু বুঝেছিল ভালো হয়। ব্রিটিশ সিস্টেম কিছুই না, আমেরিকান সিস্টেম যেন এসএই যেমন দিয়ে প্রকাশ করে, ওরা ইএন দিয়ে প্রকাশ করে, এবং এর পিছনে 1 2 3 4 5 6 এগুলো লাগাই দেয়। এবং EN4 যেমন হলো, EN4 বলতে ওরা বোঝায় হলো যে স্টিলের পরিমাণ আছে হলো তোমার 0.25%। ঠিক আছে, যেটা হলো তোমার আমেরিকান সিস্টেম আমরা বলি C25 স্টিল। স্যার নাহলে নাম থেকে কোনো কিছু বোঝা যায় না, মানে না, ব্রিটিশ সিস্টেমের নামের থেকে কিছু বোঝা যায় না এভাবে, সেই জন্য আমরা সাধারণত ওইগুলো এতটা পপুলার না। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এখানে? এটা কি বোঝা গেছে? এই লাইনটা কি বোঝা গেছে? কেউ একজন জি প্রশ্ন স্যার করছে? এটা বুঝছি, মানে স্যার ওই যে 13 মানে হলো আপনার টাংস্টেনের পার্সেন্টেজ। এক্স্যাক্টলি।
স্যার হ্যাঁ বলো। স্যার মেইন এলিমেন্টটা কি 10 দিয়ে ভাগ করার প্রয়োজন পড়ে না অল টাইম সর্বদাই? না, এখানে কখনোই 10 দিয়ে ভাগ 100 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নাই, এটা ডিরেক্ট অ্যামাউন্ট লেখা থাকে। ঠিক আছে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপরে একটা ব্যাপার হলো যে এই যে ফরমেশন, এটা সবসময় ফলো যে করে ব্যাপারটা তা না, এর কিছু এক্সেপশন আছে। ঠিক আছে, প্রথম দিকে যে নামকরণগুলো করা হয়েছিল সেগুলো এরকমের কোনো ফর্মুলেশন মেনে চলা হয় নাই। সো কিছু ম্যাটেরিয়াল বাবা তোমরা যাতে এই নামের সাথে মিলাইতে পারবে না, এই যেখানে তো 5টা ডিজিট থাকার কথা, দেখবে অনেক সময় 4টা ডিজিট থাকে। তো সেগুলো আসলে জাস্ট বই দেখে বা হ্যান্ডবুক দেখে বের করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না ইউজুয়ালি। ওকে, তো এখান থেকে আর কারো কোনো প্রশ্ন আছে? এই সাজ্জাদ হোসেন হোসেন অনিক আশিক, তুমি আছো? জি স্যার। বারবার বলছি নামের ভিতরে এই আইডির ভিতরে ব্র্যাকেট ইউজ করবে না, তারপরে ইউজ করছো। সরি স্যার। তুমি তো ইমেল পড়ো না আমার একটা না। এনিওয়ে, ওকে ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করতে পারি আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।